আমরা মুসলমানদের যে খেলাফতের যুগে বা রাজাদের শাসন যখন পৃথিবীতে ছিল, বাদশাদের শাসন, তখন কিন্তু রাজা বাদশাদের প্রতি আনুগত্য প্রকাশ করতে হতো বিভিন্ন আঞ্চলিক জি 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 কমান্ডারদের, জি স্থানীয় প্রতিনিধিদের এসে বাদশা বা রাজার কাছে আনুগত্য, এবং মুসলিম খলিফাদের কাছেও ঠিক এই জানাজা অনুষ্ঠানের মাধ্যমে ইরানি জাতি তাদের শহীদ রাহবারের প্রতি তো শেষ শ্রদ্ধা জানালো, এবং নতুন যে রাহবার মুস্তাফা খামেনি তার প্রতি আনুগত্যের শপথ নিল। এখানে ট্রাম্পও কিন্তু একটা মানে সেটাও অ্যাক্সিওসকে একটা সাক্ষাৎকারে বলছে যে আমি বুঝতে পারিনি যে খামেনির এই জানাতে লাখ লাখ মানুষ আসবে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টক শোতে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, খবর সংযোগ টক শো দেশ এবং দেশের বাইরের অগণিত দর্শক শ্রোতা এবং আমাদের তরফ থেকে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও আমাদের পক্ষ থেকে স্বাগত। আতিক ভাই, আপনি জানেন, আমার যারা দর্শক তারাও সবাই জানেন যে আজকে সকালে খামেনি প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। কারা উপস্থিত ছিল, কি ধরনের লোকজন ছিল, এটা আপনি দর্শকদের যদি বলতেন। আসলে আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি তিনি শহীদ হয়েছেন, এবং তার জানাজার মাধ্যমে যেমন ইরানের যে আর্মেনিয়ান দূতাবাস তারা একটা টুইট করেছে ট্রাম্পকে নিয়ে, সেইখানে তিনি বলেছেন যে প্রকৃতপক্ষে তোমরা একটি সুগন্ধির বোতল ভেঙেছ, যার সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছে। তোমরা এসব বোঝো না, কারণ তোমাদের সভ্যতা, ইতিহাস বা সম্মান কোনোটিই নাই। ঠিক আমরা তেমনটিই দেখতে পাই। মার্কিন যুক্তরাষ্ট্র ভেবেছিল ইরানকে বুঝি সাইয়্যেদ আলী খামেনির মৃত্যুর মাধ্যমে তারা শেষ করে দিতে পেরেছে, বরং ঘটেছে তার উল্টো। পুরা ইরানি জাতি আবার পুনরায় আপরাইজিং হয়েছে, মনে হচ্ছে যেন দ্বিতীয় বিপ্লব হলো তাদের দেশে। সারা দেশে মানুষ এই 100 বেশি দিন রাত জেগে দেশ পাহারা দিয়েছে, তাদের ভাষায় বিপ্লব পাহারা দিয়েছে। 2, সারা পৃথিবীর মানুষ, পৃথিবীর আনাচে কানাচে। একসময় ইরানে যখন ইসলামী বিপ্লব হয়েছিল 1989 সালে, তখন কিন্তু পৃথিবী এত টেকনিক্যাল বা এআইয়ের যুগ কিংবা ফেসবুক, সামাজিক মিডিয়া কিছুই ছিল না। এখন কিন্তু সেই কল্যাণে পৃথিবীর একদম আনাচে কানাচে, অজ পাড়াগায়ে ইমাম খোমেনি, ইরানের বিপ্লব, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি, আমেরিকা, এই বিষয়ে সাধারণ মানুষও অনেক আলোচনা দেখতে পায় এবং তারা জানতে পেরেছে, অন্তত এই নামটি তাদের ঘরে প্রকাশিত হয়েছে। তো যার ফলে কি হলো, এই যে যেটা বললো যে সুবাসের বোতল খুলে গেছে, সারা পৃথিবীর মানুষ এই সুবাসে সুবাসিত হচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল ইরানকে কূটনৈতিকভাবে যেন একঘরে হয়, এবং রাহবারের জানাজায় যেন কেউ বিভিন্ন দেশ না আসে। বিভিন্ন দেশকে সে হুমকি দিয়েছে, তাদের মন্ত্রী ফোনে আলাপ করেছে। তারা এই ক্ষেত্রে 13টি আফ্রিকান এবং দক্ষিণ আমেরিকান দেশকে ইউরোপের দুর্বল দুইটা দেশ। হ্যাঁ, তো এই হলো তাদের অবস্থা। আর মূল ইউরোপ যারা মার্কিনীদের সাথে যুদ্ধে অন্যায়কে সমর্থন করেছে, তাদেরকে ইরান তো এখানে দাওয়াত দেয়নি। রাশিয়া গেছে, চীন গেছে, ইরান গেছে, ইরান তো ইরাক, ভারত গেছে, ইন্দোনেশিয়া, আমাদের দেশ থেকে গেছে, বাংলাদেশ, তো কাউকে তারা আটকাতে পারেনি, হুমকি দিয়েও যে মার্কিন সহায়তা বন্ধ হবে। বরঞ্চ তাদের সবার রক্তচক্ষুকে উপেক্ষা করে আজকে সকাল তেহরানের স্থানীয় সময় সকাল 8টায় গ্র্যান্ড মোসাল্লায়, বাংলাদেশ সময় কটা? বাংলাদেশ সময় সকাল 6টা, মানে ভোর 6টা। ওদের 8টা, না সরি, ওদের 8টা মানে আমাদের সকাল 10টা। 2 ঘন্টা আমরা আগানো। তো এই অংশ নিয়েছে। তো তার জানাজা, প্রথম জানাজা পড়ান আয়াতুল্লাহ সুবহানি, এবং তার মোট 3 ধাপে জানাজা হবে। প্রথম ধাপে যে ওনার দেহ মুবারকের জানাজা হলো, এবং দ্বিতীয় ধাপে ওইখানেই জানাজা হয়েছে শহীদ সাইয়েদা বুসরা হুসাইনি খামেনি, সম্ভবত ইনার স্ত্রী। তারপর আছেন শহীদ ডক্টর মেজবা আল হুদা বাঘেরি কানি, আর তৃতীয় হলো ওনার ফাতেমা হাদ্দাদ আদেল, ইনি বর্তমান রাহবারের ওয়াইফ। আর তৃতীয় দফায় শুধু হবে ওনার নাতনির জানাজা, সেই 14 মাস বয়সী মনে হয় সম্ভবত, শহীদ ফাতেমা মোহাম্মদী গুলপাইগানি তার নাম। তারপরে ওনার জানাজা মোবারক তেহরানে আগামীকাল মনে হয় শোক মিছিল হবে, সেইখানেই মানে সর্বোচ্চ জনসমাবেশটা হবে। তারপরে আজকের জানাজায় কিন্তু আপনার
সারা পৃথিবী থেকে আগত গেস্ট যারা গেছেন সবাই অংশ নিয়েছে এবং পুরো তেহরান শহর কালো হয়ে গেছে, মানে কোনো রাস্তা কোথাও খালি নেই। আমি টিভিতে যা দেখলাম আর কি। তারপরে এখান থেকে তেহরান কালকে থাকবে তেহরানে, এরপরে এটাকে নিয়ে যাওয়া হবে তেহরানের 150 কিলোমিটার দূরে যে পবিত্র নগরী, মানে তাদের যে রিলিজিয়াস সিটি বলে, এবং ওইখানেই ধর্ম শিক্ষা কেন্দ্রগুলো। কোম শহর। এটাকে বাই রোড যাবে তারা? হ্যাঁ, বাই রোড, মানে কফিন থাকবে, বাই রোডে সবাই হেঁটে যাবে। তারপরে না, লোকজন হয়তো ওই 150 কিলোমিটার যাবে না, ওই অঞ্চলের বাসিন্দারা আসবে। তারপরে সেইটা চলে যাবে ইরাকে, কোম থেকে ইরাকের বাগদাদ শহরে যাবে। বাগদাদ থেকে ওদের আরেক ইমামের মাজার আছে কাজেমিয়া শহরে, সেইখানে যাবে। তারপরে সেইখান থেকে মুসলমানদের পবিত্র শহর কারবালা, এখানে ইমাম হোসেনের মাজার আছে, হযরত আলী এদের। তারপরে সেইখান থেকে নাজাফ আর একটা শহর আছে ইরাকে, সেইটাতে যেতেও পারে নাও পারে। তারপরে সোজাসুজি সেখান থেকে বাই এয়ারে মনে হয় মাশহাদ শহরে নিয়ে আসবে, ওনার জন্মস্থান। হ্যাঁ, ওনার জন্মস্থান, এবং ওইখানে ওনার পিতারও কবর আছে। আবার ওইখানে শিয়া মাযহাবের অন্যতম মুসলমানদের অন্যতম লিডার রাসূলের বংশধর এবং সম্ভবত ইমাম রেজা আল ইসলামের মাজার মাশহাদে, সেইখানে। তো আসলে এই যে ওনার এই জানাজার মাধ্যমে কিন্তু পুরো ইরানি জাতি প্রতিরোধের শপথ নিয়েছে। তো এখন এই জানাজার মাধ্যমে কিন্তু আরেকটা জিনিস হলো, পুরো জাতি ঐক্যবদ্ধ হলো। 2, ইরানিরা কিন্তু এই যে পবিত্র কোরআনের যে ব্যবহার, এইটার যে কূটনৈতিক একটা ব্যবহার আছে, মানে আমাদের দেশের কোরআন শুধু পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এইভাবে খুঁটু তেলাওয়াত করা যায়। এটার যে অর্থের মিনিং কি, এটা আমি বলি। গত বৃহস্পতিবার আমরা একটা প্রোগ্রাম ছিল কোরআন প্রজ্ঞা নামে, তো সেইখানে বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা আসছে। ওইখানে ছিলই যে তোমরা তুমি যে কয়টা আয়াত তেলাওয়াত করবা, এইটা থেকে তুমি কি বুঝলা সারমর্মটা দিতে। কিন্তু আমি দেখলাম ফাইনালাইজ হয়ে তারা 25 জন ফাইনাল রাউন্ডে এসেছিল, সেইখানে ওই তাদের ওস্তাদরাও এটা বোঝে নাই, তাদের শিক্ষকরাও ছিল, অভিভাবকরা ছিল। ওই বাচ্চারা খালি দেখি যে ওইটার আয়াতগুলোর অনুবাদ করতেছে, আরবিটা বলে তেলাওয়াত করে, তেলাওয়াত খুব সুন্দর হচ্ছে, তারপরে শুধু অনুবাদ করতেছে। কিন্তু এটা থেকে সে কি শিখলো, কি সারমর্মটা কিন্তু পায় না। তো আমাদের দেশের মানুষ এই সারমর্মটাই বুঝে না। কিন্তু ইরানিরা এইবার কোরআনের যে সারমর্ম আছে, কোরআনের প্রতিটা আয়াতের যে বৈপ্লবিক এবং কূটনৈতিক ব্যবহার আছে, এইটার তারা সুন্দরভাবে বিশ্ববাসীর সামনে এনে এক একটা দেশের প্রতি এক এক দেশের প্রতি তার জন্য যেটা প্রয়োজন ঠিক সেই আয়াতটা নিয়ে এসেছে। যেমন তুরস্ককে, মানে তুরস্ককে বলা হয় মুসলমানদের মধ্যে খুবই শক্তিশালী একটি দেশ, কেউ কেউ সর্বোচ্চ শক্তিশালী বলে, সেটা অন্য আলোচনা। কিন্তু তারা যে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় নেই, সেই রকম আয়াতটি তাদের দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে মানে সারা বিশ্বের মানুষ অবাক হয়ে গেছে। হ্যাঁ, যে এইটা কি, মানে এটা তাদের মাথায় ঢোকে নাই যে কোরআনের যে এত সুন্দর ব্যবহার হয়। তো যাই হোক, এর মাধ্যমে আরো একটা জিনিস সামনে এসছে, সেইটা হলো আমরা মুসলমানদের যে খেলাফতের যুগে বা রাজাদের শাসন যখন পৃথিবীতে ছিল, বাদশাদের শাসন, তখন কিন্তু রাজা বাদশাদের প্রতি আনুগত্য প্রকাশ করতে হতো। বিভিন্ন আঞ্চলিক কমান্ডারদের, স্থানীয় প্রতিনিধিদের এসে বাদশা বা রাজার কাছে আনুগত্য, এবং মুসলিম খলিফাদের কাছেও ঠিক এই জানাজা অনুষ্ঠানের মাধ্যমে ইরানি জাতি তাদের শহীদ রাহবারের প্রতি তো শেষ শ্রদ্ধা জানালো, এবং নতুন যে রাহবার মুস্তাফা খামেনি তার প্রতি আনুগত্যের শপথ নিল। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। আমেরিকা যাকে ধ্বংস করতে চাইলো, সেইটা আরো পুনরুজ্জীবিত হয়ে আরো শক্তিশালী হয়ে বিশ্বের সামনে চলে এসছে। তো এই যখন অবস্থা, এগুলি সব তথ্য কিন্তু কাতারের আল জাজিরা, তো তারা যদি আবেগ আপ্লুত হয়, আর মুসলিম কিছু দেশ আছে তারা বুঝতেই পারতেছে না তারা আসলে কি করবে। এদেরকে আমি মুনাফেক বলতেছি না, কারণ মুসলমান তো, হ্যাঁ, এরা হয়তো বুঝতেছে না, বা এদের শাসক শ্রেণী জনগণকে এই জায়গায় আসতে দিচ্ছে না। কিন্তু আসলে এটা ধর্মযুদ্ধ হয়ে গেছে, এবং সারা পৃথিবীতে আপনি দেখেন মুসলমানদেরকে কিন্তু ধর্মের কারণেই নির্যাতন করা হচ্ছে, ধর্মের কারণেই তাকে পরমাণু শক্তি অর্জন করতে দেওয়া হচ্ছে না, ধর্মের কারণে তাকে বিজ্ঞানের অনেক জায়গায় প্রবেশই করতে দেওয়া হয় না। হ্যাঁ, এবং ভারতে মুসলমানরা শুধু ধর্মের কারণে মার খাচ্ছে, এবং খোদ বাংলাদেশেও আপনি দেখবেন ধর্মের কারণে আপনাকে নানান কারণে ক্রিটিসাইজ করে। আমাদের বাংলাদেশ সেনা প্রধান যে উনি হজ করে এসেছেন, দাড়ি রেখেছেন, তো একজন মুসলিম দেশের সেনানায়ক মুসলমান ব্যক্তি, সে তো হজ করে, এবং হজের পর কিন্তু মানুষের মধ্যে এই পরিবর্তনটা আসে, আরো বেশি ধার্মিক হয়। এবং বাংলাদেশের সেনাপ্রধান সম্পর্কে আমরা আগেই শুনেছি যে উনি বেশ ধার্মিক মানুষ, তার শিক্ষা জীবন থেকে, আর্মির শুরু থেকে। তো সেই লোকটি কেন দাঁড়িয়ে রাখলো? এইটা পাশের দেশের লোক কথা বললে যে এই লোক বুঝি।
মানে ব্যক্তিগত আচারের উপরে। যাক, আমরা আবার ইরানের আলোচনা ফিরে আসি। তো আগামীকাল তেহরান শহরে মানে আয়াতুল্লাহ খামেনির লাশ নিয়ে শোক মিছিল হবে। তো সেইখানে দেখা যাক কি পরিমাণ লোক। এখানে ট্রাম্পও কিন্তু একটা মানে সেটাও এক্সিওসকে একটা সাক্ষাৎকারে বলছে যে আমি বুঝতে পারিনি যে খামেনির এই জানাতে লাখ লাখ মানুষ আসবে। ট্রাম্প বলেছে যে আসলে আমি তো ভেবেছিলাম যে ইরানিরা আসলে কান্না করবে, মানে ইরানিদের কান্না দেখে উনি হতাশ হয়েছে, যে উনি ভাবছিল যে ইরানিরা ঘৃণা করবে, কিন্তু ঘটনাটা উল্টা হয়েছে। তো এইটা আসলে তিনি মানে মেনে নিতে পারছিলেন না, এবং সপ্তাহব্যাপী দাফন প্রক্রিয়ায় কোনো ধরনের হামলা চালানো হবে না বলে তিনি বলেছেন আমরা একটা মানবিক জাতি, আমরা মানবতা দেখাইছি, মানে আমি ছেলে তো সবাইকে শেষ করে দিতে পারি। তাইলে তাদের সাথে কি চুক্তিটা হলো? সেটাই তো কথা, 60 দিন। তার মানে তারা এইসব চুক্তি কোনো দিকে, যেমন রাহাবার আগেই বলছিলেন যে এরা এগুলা মানে টানে না, এদের সাথে আসলে চুক্তি করা বৃথা। আর যাই হোক, আমরা বর্তমান রাহাবার সম্পর্কে তো আসলে খুব বেশি জানি না। ইরানের ইসলামী বিপ্লব সম্পর্কে আমরা সংক্ষেপে বলি যে 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, যিনি ইরানের ইসলামী বিপ্লবের প্রথম সর্বোচ্চ নেতা, তার মৃত্যু হয় 1979 সালে, 89 সালে। তখনই এই বর্তমান যে শহীদ রাহাবার আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি, ইনি সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন। পাহলবী রাজতন্ত্র ছিল ইরানে, সেইটার অবসান ঘটানো হয় ইসলাম বিপ্লবের মাধ্যমে, এবং তিনি এই বিপ্লবের আদর্শিক নেতা ছিলেন। এবং বিপ্লবের শুরুর দিকেও তিনি বিপ্লবের সামরিক ও আধা সামরিক কাঠামো গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আমরা তাকে ইরাকের সাথে যুদ্ধের ময়দানে তরুণ বয়সেই অংশ নিতে দেখেছি। তারপরে এখন তার মৃত্যুর পর তার উত্তরসূরি হলেন তার ছেলে মোস্তফা খামেনি। তার শাসনামলের শুরুতেই এটা একটা বড় রাষ্ট্রীয় আয়োজন হলো। আয়াতুল্লাহ আলী খামেনি মূলত 1939 সালে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। মাশহাদে ইমাম রেজা ইসলামের মাজার আছে, সেই কারণে এটা আরো বেশি পবিত্র। 1979 সালে ইসলামী বিপ্লবের প্রাক্কালে তিনি রাজতন্ত্র বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব হয়ে ওঠেন, মানে সেকেন্ড ক্যাটাগরির আর কি। ইমাম খোমেনি, তারপরে একটা গ্রুপ ছিল, তাদের শাহাদাতের পরেই এই খামেনিদের এই। আচ্ছা, রুহুল্লাহ খোমেনির তো স্বাভাবিক মৃত্যু হয়েছিল? হ্যাঁ, ওনার স্বাভাবিক মৃত্যু হয়েছিল হসপিটালে। তারপরে ইরাকের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের সময় 81 এবং 89 সাল পর্যন্ত আয়াতুল্লাহ খামেনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন, এবং রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পরই তিনি নেতা নির্বাচিত হন। খামেনি ইরানের সামরিক ও আধা সামরিক কাঠামোকে অনেক শক্তিশালী করেন, পাশাপাশি বহির্বিশ্বের হুমকি মোকাবেলায় একটি উন্নত প্রতিরক্ষা কৌশল প্রতিষ্ঠা করেন। তার যে সময়কালের অন্যতম বড় চ্যালেঞ্জ আসে 2026 জানুয়ারিতে, চলতি বছর, এবং সে সময়ই অর্থনৈতিক দুর্দশাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দেশব্যাপী অস্থিরতার রূপ নেয়, এবং 28 ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় তিনি শাহাদাত বরণ করেন। তো তার শাহাদাতের মধ্য দিয়ে ইরান এখন নতুন যুগে প্রবেশ করলো। আচ্ছা, একটু আমরা আলোচনার দিকে চলে যাই। আপনার চলতি সপ্তাহে আবার পাকিস্তান আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ইরান, এটা নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলতেন। কারণ ওই যে ট্রাম্পের কথা তো আমরা বললামই, কি বলছিল, এর কড়া জবাবও দিয়ে দিছে অলরেডি। সুন্দর একটা বাক্য ইউজ করে, আপনি যেটা বলে আতরের শিশিটা ভেঙে গেছে, ঘ্রাণ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এর চেয়ে ভালো উদাহরণ সম্ভবত আর হয় না। ইরানিরা আসলে বুদ্ধিবৃত্তিক ভাবে অনেক আগানো, ছোট কথা বলে, কিন্তু এর ডেপথ অনেক বেশি থাকে। আচ্ছা, যাক, এখন তো মানে মার্কিনিরাও বলছে যে 1 সপ্তাহ তারা সময় দিছে, 1 সপ্তাহ যাক। তারপরে ইরানিরাও বলছে যে কাতার গভর্নমেন্ট নেগোশিয়েটর ওয়ান অফ দি, তারা বলেছে যে আমরা আসলে এখন জানাজার জন্য ব্যস্ত, এখন এই 1 সপ্তাহ আমরা এগুলি নিয়ে কোনো কথাই হবে না। 11 জুলাই এটা সামনে রাখতেছে তারা। তো এখন পাকিস্তানের পক্ষ থেকে মানে শনিবার সৌদি আরব ভিত্তিক গত শনিবার আল আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে আগামী সপ্তাহে মানে আবার আলোচনা শুরু হবে উভয় দেশের, এবং প্রতিবেদনটিতে বলা হয়েছে পরবর্তী আলোচনার স্থান হবে পাকিস্তান, এবং 11 জুলাই এটা অনুষ্ঠিত হতে পারে। এখনো কনফার্ম না, এগুলো তো সংবাদ মাধ্যমের নিউজ। তারপরে নাম প্রকাশে অনিচ্ছুক সংবাদ এটা বলা হয় সূত্র আর কি। আসন্ন আলোচনা ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং ইরানের জব্দকৃত সম্পদ এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে। এগুলোর সাথে টেকনিক্যাল আলোচনা হবে টেকনিক্যাল কমিটির মধ্যে। কিন্তু যতই টেকনিক্যাল হোক, প্রথম বিষয়টা হবে লেবানন, জি 1 নাম্বার। 2 নাম্বার হবে যে হরমুজের বিষয়টা। 3 নাম্বার হবে ইরানের অর্থনৈতিক ছাড়, যেগুলো টাকা আটকে রেখেছেন। এগুলোতে যদি কোন রকম অগ্রগতি না হয়, পরমাণু দিল্লি সেটাই। আচ্ছা, এবার একটু এরদোগানের কথা বলি। এরদোগান তো মুখে ভালো কথা বলে, কিন্তু ভিতরে না। এরদোগান তো উনি পলিটিক্যালি খুব ভালো কথা বলেন। তো গত শনিবার উনি ওই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন, এরপর তিনি সাংবাদিক ব্রিফ করেন। মানে শেহবাজ শরীফ তুরস্ক হয়ে ইরানে আসছেন আর কি, জানাজায় অংশ নিয়েছেন। তো তিনি বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যাপারে এরদোগান বলেন যে ইসরায়েলি সরকার মূলত
টিকে থাকার বিষয়টিকে যুদ্ধের সঙ্গে জড়িয়েছে, মানে তাদের যুদ্ধ না করলে তারা টিকে থাকবে না, তারা চাই এই অঞ্চলে যেন সবসময় যুদ্ধ বেঁধে থাকে। তো তিনি আরো বলেন যে ইসরায়েলের দখলদার সেনারা ওই যে মিশর সীমান্তবর্তী ফিলিস্তিন অঞ্চলে নির্যাতিত মানুষের উপর অবৈধ অমানবিক হামলা অব্যাহত রেখেছে। তিনি ইসরায়েলকে যুদ্ধ আসক্ত সরকার, মানে সরকারকে, হ্যাঁ, তিনি বলেন যুদ্ধ আসক্ত এই ইসরায়েলি সরকার এই অঞ্চলকে আরেকবার রক্ত গান পাউডারের গন্ধ ফিরিয়ে আনার সুযোগ দেওয়া উচিত হবে না। তাদেরকে টিকে থাকার লড়াইকে যুদ্ধের সঙ্গে যুক্ত করেছে, বিশেষ করে লেবানন ও সিরিয়া ছাড়তে চাচ্ছে না তারা। তো এখন এই পর্যন্ত 2023 সালের অক্টোবরে যে আপনার মিশর সীমান্তবর্তী এলাকায় তারা হামলা শুরু করেছে ইসরায়েল, সেখানে এখন পর্যন্ত 80,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। হ্যাঁ, কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও নিয়মিত সেইখানেই হামলা চালাচ্ছে। তো এই হলো মোটামুটি ওই দিকের অবস্থা। আমরা একটু রাশিয়া যাব, তার আগে আমি একটু কমেন্ট পড়ে আসি দর্শকদের। আজকের অনুষ্ঠানের প্রথম যিনি দর্শক উনি হচ্ছে মুসলিম মিয়া, উনি ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে। আপনাকেও ধন্যবাদ, কিন্তু আমাদের ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করে দিবেন। আনোয়ার হোসেন উনি আমাদের ধন্যবাদ জানিয়েছেন এবং আমাদের অনুষ্ঠান ওনার ভালো লাগে। আপনাকেও অশেষ ধন্যবাদ আনোয়ার ভাই আমাদের সাথে থাকার জন্য। রফিক শেখ লিখছেন আলহামদুলিল্লাহ ইরানের জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। মির্জা আহমেদ লিখছেন আপনাদের দুজনকে মাইজ ভান্ডারের শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা এবং সবাইকে বলে দেবেন যে আমাদের অনুষ্ঠানটা দেখতে এবং বেশি বেশি করে শেয়ার লাইক করতে। এমবি জুয়েল লিখছেন খুব সুন্দর আলোচনা, শুভকামনা রইল আপনাদের দুজন। আপনাকেও শুভকামনা রইল। এমডি আনিসুল হক লিখছেন ইরান জিন্দাবাদ। আমরা একটু আতিক আজকে অনুষ্ঠানটা শেষ করব। রাশিয়ার যুদ্ধ আবার আগের গতিতে ফিরে গেছে, যদিও বলতে খারাপ শোনায়, তারপরেও আমরা দেখছি যে ইরান যুদ্ধটা একটু থেমে যাওয়ার পরে এখানে সবাই ফোকাস দিয়েছে এবং রাশিয়ার অন্যতম বৃহৎ তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা একদিন এরা করছে, তো পাল্টা হামলা তারা করছে। এটা বলে আমরা একটু দর্শকদের কাছ থেকে আজকে বিদায় নিব। মানে আমরা তো গত 10-12 দিন যাবত দেখছি যে ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার উপর ব্যাপক হামলা, এবং এগুলো কিন্তু বড় হামলা না, সব ড্রোন দিয়ে। এবং ড্রোন যুদ্ধটা ইরান আসলে পৃথিবীর সামনে নিয়ে এসেছে খুব মানে আধুনিকভাবে, যে ড্রোন দিয়ে যে একটা বড় শক্তিকে কাবু করে ফেলা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তার প্রমাণ, কারণ তাদের কোনো অস্ত্র সেখানে কাজ করেনি। ঠিক এই জিনিসটাই দেখে, কারণ এটা তো অতি সাম্প্রতিক। আর ইউক্রেনের কাছে ওই ড্রোন আছে, এবং আরো মজার ব্যাপার ইউক্রেন কিন্তু তুরস্ক থেকে ড্রোন সরবরাহ পায়। এটা একটা অদ্ভুত ব্যাপার, তুরস্কের সাথে রাশিয়ারও সম্পর্ক, ইউক্রেনেরও সম্পর্ক। তুরস্ক মাঝখানে একবার কিন্তু রাশিয়ান সু নাকি বিমান ফেলে দিয়েছিল আপনার সিরিয়ার আকাশ থেকে। হ্যাঁ, তারপরেও দেশটির সাথে কিন্তু রাশিয়ানদের খুব বেশি ঝামেলা হয়নি। তো সেই তুরস্ক ইউক্রেনকে ড্রোন দিচ্ছে, আর ইউক্রেন সমানে এই ড্রোন, এবং আরো ইউরোপীয় দেশও তাদের ছোট ছোট, আর ইউক্রেন নিজেও এখন ড্রোন বানাতে শিখেছে। তো তারা সেই সব ড্রোন দিয়ে ঝাঁকে ঝাঁকে আপনার রাশিয়ার উপর হামলা করে মস্কো এবং তার আশেপাশের এলাকাগুলোতে। এবং গত 10-12 দিনের আক্রমণে রাশিয়াকে আসলেই তারা নাকাল করে ফেলেছে। এবং গত শনিবার রাতে তারা সেন্ট পিটার্সবার্গের যে প্রধান তেল টার্মিনালে হামলা চালিয়েছে, এবং গত শনিবারই মানে ভলাদিমির জেলেনস্কি এই হামলার তথ্য নিশ্চিত করেন। তাদের হিসাবে আর কি তেল টার্মিনালটি রাশিয়ার যুদ্ধ তহবিলের যোগান দেওয়া প্রধান রাজস্ব অবকাঠামো হিসেবে অভিহিত আর কি। এই কারণেই এটার উপর, এই তেল টার্মিনাল পাশাপাশি অঞ্চলের আরেকটি রুশ নৌঘাটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করছে ইউক্রেন। তবে সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেক্সান্দ্র বেগলভ বলেছেন শহরটি ব্যাপক ড্রোন হামলার শিকার হয়েছে এবং তেল টার্মিনালে হামলার তথ্য স্বীকার করেন তিনি। তবে এই হামলায় কেউ হতাহত হয়নি। এই জায়গায় আমার একটা অদ্ভুত লাগে, রাশিয়া ইউক্রেন ব্যাপক হামলা হয় কিন্তু কোনো মানুষ হতাহত হয় না, আর আমাদের এইদিকে আগেই মানুষ শত শত মানুষ। রাশিয়ার এই যে জ্বালানি অবকাঠামোর দূরপাল্লার ড্রোন দিয়ে হামলা জোরদার করেছে, এটা তাদের জ্বালানি সংকট তৈরি হয়েছে। এবং কিয়েভের মতে ইউক্রেনের সামরিক বাহিনীর এইসব হামলায় রাশিয়ান তেল শোধনাগারগুলোর আর মাত্র 43% অচল হয়ে পড়েছে, মানে আর 53% সচল আছে, মানে প্রায় 50% আর কি। হ্যাঁ, তবে ইউক্রেনের এই দাবির স্বতন্ত্রভাবে অন্য কোনো পক্ষ থেকে স্বীকার করেন রাশিয়ানরাও বলেনি, যদিও ব্রিটিশ সংবাদ মাধ্যম এগুলো প্রচার করছে। তো ইউক্রেন বলতেছে যে রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলো তাদের বৈধ সামরিক লক্ষ্যবস্তু, কারণ মস্কো যুদ্ধ তৎপরতা চালিয়ে যাওয়ার জন্য খনিজ রপ্তানির উপর ব্যাপক নির্ভরশীল। এই কারণেই তারা এগুলো আসলে ওই যে আপনার মানে এনার্জি সাপ্লাই কাইটা দিলেই তো আপনি আসলে অনেক দুর্বল হয়ে পড়বেন। এবং স্বাভাবিকভাবেই 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় যুদ্ধে পুতিন কিন্তু মোটামুটি ভালো অবস্থায় ছিলেন, কিন্তু এখন এই যে রাশিয়ার সীমান্ত, ইউক্রেন রাশিয়া সীমান্তের 850 কিলোমিটার ভিতরে আইসা যে ওরা হামলা করতেছে, এটা কিন্তু একটা ইউক্রেনের একটা সক্ষমতার ব্যাপার।
এবং এই হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় সেটা কিন্তু মস্কো ঠিকমতো জানে না, আর ইউক্রেনের পক্ষে তো এটা জানা সম্ভবই না। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট প্রায় ভিডিও পোস্ট করেন যে ইউক্রেনীয় ড্রোন উড়ে যাচ্ছে রাশিয়ার দিকে, হ্যাঁ, এবং ওই হামলার পর যেসব এলাকায় হামলা হচ্ছে সেই কালো ধোঁয়া উঠতেছে, ড্রোন থেকে তারা ভিডিওটা কালেক্ট করে। এবং এইসব হামলায় যে পুতিন একটু ব্যাকফুটে আছে, পুতিন কিন্তু এক ধরনের এটা স্বীকারই গত সপ্তাহে সে আলোচনার কথাও বলছিল। হ্যাঁ, তো এখন দেখা যাক এই নতুন হামলায় দখল বেদখল কি অবস্থা দাঁড়ায়, পুতিন কি আরো সামনে এগোতে পারে নাকি। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আতিক ভাই আপনাকে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগ টকশোর আজকের অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক কমেন্টে শেয়ার করবেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানগুলো আপনারা উপভোগ করছেন, দেশের নাম, আপনার নাম কমেন্ট সেকশনে জানান। আর জিওপলিটিক্যাল যে কোনো বিষয় আপনারা যদি জানতে চান আমাদেরকে আপনারা তাৎক্ষণিক কমেন্ট বা মেইল করে জানাতে পারেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে কিছু নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।